Hello student, welcome to your channel Parthos Physics, where you can learn with fun. তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 10 এর আলোর 7th লেকচার। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট লেকচার, কারণ আমি 6 নম্বর লেকচার পর্যন্ত শেষ করেছি। আগের লেকচারে শেষ করেছি হচ্ছে তোর যে গোলীয় দর্পণে প্রতিবিম্ব যেটা গঠিত হচ্ছে সেটা কি করে গঠিত হচ্ছে সেটা ডিটেলসে পড়ায়নি। বিশেষ করে পড়িয়েছি হচ্ছে গোলীয় দর্পণের ক্ষেত্রে গোলীয় দর্পণের বৈশিষ্ট্য কি, তার শ্রেণী বিভাগ কি, এই সমস্ত কিছু আমি কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছি। আর তারও আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি যে রিফ্লেকশন মানে প্রতিফলন কি, রিফ্র্যাকশন প্রতিসরণ কি, এই সমস্ত জিনিস নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছি। তো তোরা যদি ভিডিওগুলো না দেখে রাখিস, প্রথমে সেগুলো দেখে নে, একটা ক্লিয়ার ধারণা আন মনের মধ্যে, তারপরে এটা দেখা শুরু কর। যদি ফার্স্টেই এটা দেখা শুরু করিস তাহলে পরে কী হবে, অনেক জায়গায় অনেক রকম অসুবিধা হবে, প্রবলেম হবে। তো সেগুলো প্রথমে দেখে নে, তারপরে এখানে চলে আয়, তারপরে দারুণ বুঝতে পারবি। ওকে, তো চল প্রথমে বলে নিই কী কী টপিক আজকে আমি করাবো। তো দেখ, 1 নম্বরে চলে আসছে গোলীয় দর্পণের প্রতিবিম্ব, অর্থাৎ গোলীয় দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা সম্পর্কে এখানে আলোচনা করব। দ্বিতীয়ত হচ্ছে প্রতিবিম্ব গঠনের নিয়ম, মানে গোলীয় দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে তার নিয়মটা কি, মানে রে ডায়াগ্রাম। অ্যাকচুয়ালি এটাকে আমরা বলছি রে ডায়াগ্রাম। রে ডায়াগ্রাম মানে ব্যাপারটা হচ্ছে, দেখ আলোক রশ্মি দিয়ে তো প্রতিবিম্ব গঠিত হয়, তো আলোক রশ্মি কীভাবে প্রতিফলক তলে পড়ছে, কিভাবে বেরোচ্ছে, সমস্ত জিনিস জ্যামিতিক আকার দেখবো, দেখে বিচার করবো যে আচ্ছা এইভাবে প্রতিবিম্বটা তৈরি হতে পারে। 3 নম্বরে চলে অবতল দর্পণের প্রতিবিম্ব গঠন। এর মধ্যে স্পেশালি আমরা পড়বো হচ্ছে আজকের জন্য অবতল দর্পণের প্রতিবিম্ব গঠন, অর্থাৎ অবতল দর্পণের প্রতিবিম্ব কি করে গঠিত হচ্ছে এটা আমরা পড়বো। তাহলে তো ফার্স্টের থেকে চলে আয়, দেখ একদম ফার্স্টের থেকে চলে আয়। ওকে, দেখ দেখ গোলীয় দর্পণের প্রতিবিম্ব ব্যাপারটা হচ্ছে, যখন আমরা পড়েছিলাম যে সমতল দর্পণের প্রতিবিম্ব কি করে গঠিত হয়, তখন আমরা কি পড়েছিলাম যে সমতল দর্পণের সামনে যদি একটা বস্তু থাকে, মনে কর তুই রয়েছিস, তোর পা ছোট হাতও ছোট কিন্তু তুই আবার লম্বা, তো তোর প্রতিবিম্ব কি করে গঠিত হবে সবাই আমরা খুব ভালো করে জানি যে দর্পণের থেকে তোর যা দূরত্ব তোর প্রতিবিম্ব দূরত্ব একই হবে, আর দেখতে তুই আর তোর প্রতিবিম্ব দেখতে কিন্তু পুরোপুরি একই হবে। ঠিক আছে, আর তোরা দুজনে হবে পার্শ্বীয় হবে প্রতিসম। ঠিক আছে, পার্শ্বীয় ভাবে যেগুলো প্রতিসম তাদের যদি প্রতিবিম্ব গঠিত হয় তাহলে বাঁ দিক বা ডান দিক কিন্তু আলাদা করে বুঝতে পারা যায় না। ঠিক আছে, যেমন মনে কর একটা লেটারের কথা আমি বলি, মনে কর এ, দেখ এ কিন্তু পার্শ্বীয় হবে প্রতিসম। এর মানেটা কি, এ কে তুই এই পাশ থেকে দেখ বা এই পাশ থেকে দেখ, দেখতে কিন্তু একই লাগবে। তো এ কে যদি আমরা দর্পণে প্রতিফলিত করি তাহলে দেখতে কেমন হবে, এরকমই লাগবে এ। আবার দেখ বি, দেখ বি এর ক্ষেত্রে কি হবে, বি কিন্তু আবার একই রকম লাগবে না, কারণ বি কে তুই এই দিক থেকে দেখলে পরে একরকম, এই দিক থেকে দেখলে পরে একরকম। তো সুতরাং এটা কিন্তু পার্শ্বীয়ভাবে প্রতিসম না, তো এটা উল্টে যাবে, মানে এটা কি হবে এরকম টাইপের কিছু একটা হবে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম হয়। আর আমরা কি জেনেছিলাম যে সমতল দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটার যে আকার, আকার কি হয়, সমান হয়, কার সঙ্গে সমান হয়, বস্তুর সঙ্গে সমান হয়। তো আমরা কি জেনেছিলাম যে আকার সমান হয়, যা যেটা ওখানে বৈশিষ্ট্য বলে লিখে দিচ্ছি মনে থাকে। ঠিক আছে, আর কিছু নেই, কারণ এগুলো আমরা পড়েছি অলরেডি, এগুলো নিয়ে ডিসকাশন করবো না আজকে। আকার সমান হয়। 2 নম্বরে চলে যায় যে দূরত্ব সমান হয়, দর্পণ থেকে বস্তুর দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব সমান হয়। ওকে, তো বস্তুর দূরত্ব এটা লিখে দিই শুধুমাত্র এরকম করে বুঝতে পারিস। সমান সমান কি বল, প্রতিবিম্বের দূরত্ব। ওকে, প্রতিবিম্ব দূরত্ব। 3 নম্বরে কি লিখবো বলে, 3 নম্বরে লিখবো হচ্ছে প্রতিবিম্বটা সমশীর্ষ। সমশীর্ষ মানে কি, সোজা। সমশীর্ষ মানে হচ্ছে সোজা, মানে বস্তুর দেখ মাথা উপরে পা নিচে, প্রতিবিম্বরও সেম কেস, মাথা উপরে পা নিচে, মানে এটা হচ্ছে সমশীর্ষ প্রতিবিম্ব। এখানে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা হচ্ছে সমশীর্ষ প্রতিবিম্ব।
ঠিক না? বলো বলো। ঠিক। 4 নম্বরে চলে আয়। দেখ এখানে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা কি ধরনের প্রতিবিম্ব। আমরা জানি যে দু রকমের প্রতিবিম্ব হয়, একটা হচ্ছে সৎ প্রতিবিম্ব, একটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্ব মানে কাকে বলা হয়? যেখানে প্রতিবিম্বটা সত্যি সত্যি তৈরি হচ্ছে। আর অসৎ প্রতিবিম্ব হচ্ছে যেখানে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, সেটাকে আমরা বলছি অসৎ প্রতিবিম্ব। তো এখানে দেখ এই যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেটা কি সত্যি সত্যি ওখানে আছে প্রতিবিম্বটা, নাকি আমাদের মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে। তার মানে এটা হচ্ছে অসৎ প্রতিবিম্বকে। এটা কি? এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। ওকে, অসৎ অসৎ প্রতিবিম্বের ইংলিশ নাম কি? ভার্চুয়াল ইমেজ। লিখে দিই এটা, ঠিক আছে? এগুলো আমার মনে থাকলে সেগুলো লিখে দেবো। ভার্চুয়াল ইমেজ। ওকে, তো এই 4টা বৈশিষ্ট্য আমরা জানি সমতল দর্পণ সম্পর্কে। সমতল দর্পণে যদি প্রতিবিম্ব গঠিত হয় আমরা কিন্তু এই 4টা বৈশিষ্ট্য অলরেডি জানি। এটাই যদি গোলীয় দর্পণে গঠিত হয় তাহলে ব্যাপারটা একটুখানি অন্যরকম হয়ে যায়। দেখ অ্যাকচুয়ালি সূত্র কিন্তু মেনে চলবো ওই ধরনের সূত্র। কি সূত্র? যে যখনই কোনো আলোক রশ্মি কোনো একটা প্রতিফলক তলে প্রতিফলিত হয় তখন আপতন কোণ আর প্রতিফলক কোণ সমান হয়, এবং আপতিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব ও প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। তো ওইটা যেমন তো সমতল দর্পণের ক্ষেত্রে প্রযোজ্য, তেমন তেমন তো গোলীয় দর্পণের ক্ষেত্রেও কিন্তু একইভাবে প্রযোজ্য। ঠিক আছে? তো ওইটা মেনেই কিন্তু আমাদের করতে হবে, ডিফারেন্স কিন্তু কিচ্ছু হবে না। জাস্ট কিছু কিছু জায়গায় আমরা যখন প্রতিবিম্ব আঁকবো সেটা আমরা কি করে আঁকবো সেইটা দেখবো হচ্ছে এখানে। তো দেখ গোলীয় দর্পণের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, আমরা সবাই জানি যে গোলীয় দর্পণ স্পেশালি 2 রকমের। ওয়ান ইজ উত্তল দর্পণ, অ্যানাদার ওয়ান ইজ অবতল দর্পণ, আমরা সবাই জানি সেটা। তো উত্তল দর্পণের ক্ষেত্রে একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। ওকে, আমরা কি জানি যে উত্তল দর্পণ দেখতে ঠিক এমন ধরনের হয়, যার বাইরের সারফেসটা প্রতিফলক তল, আর অবতল দর্পণ দেখতে ঠিক এমন দেখবে, যার ভেতরের সারফেসটা একটা প্রতিফলক তল। এটা আমরা সবাই জানি। ঠিক আছে, এইবার আজকে স্পেশালি আমরা কি করব, আজকে স্পেশালি আমরা দেখব যে অবতল দর্পণের ক্ষেত্রে কোনো একটা বস্তুর প্রতিবিম্ব কি করে তৈরি হয় এবং কোন কোন জায়গাতে তৈরি হয়। তার আগে একটুখানি আমরা জিনিসটা মনে করে নিই। সেটা হলো আমরা কি জানি যে এইখানে অবতল দর্পণ বল বা উত্তল দর্পণ বল, এখানে দর্পণের যে কেন্দ্র মনে করো এইটা, তো এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? পি দিয়ে। তো এই পিটাকে আমরা কি বলি? পিটাকে আমরা বলি পোল বা মেরু। কি বলি? পোল বা মেরু। ঠিক আছে, ইংলিশ নামটাও কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা গেল, আমি জাস্ট এখানে রিমেম্বার করিয়ে দিচ্ছি, তোদেরকে মনে করিয়ে দিচ্ছি, যাতে এরপরে যখন পড়াবো আমি তখন তোদের যাতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এরপরে হচ্ছে পি বিন্দু চলে গেল। এরপরে দেখ এই দর্পণ দুটো যেই গোলকের অংশ, সেই গোলকের একটা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রকে আমরা বলছি কি? বক্রতা কেন্দ্র। কি বলছি? বক্রতা কেন্দ্র। মনে কর সেই যে কেন্দ্রটা, সেই কেন্দ্রটা ঠিক কি হবে? এটা যদি একটা গোলক হয় তাহলে পরে এইটা হবে তার কেন্দ্র। তো এই কেন্দ্রটাকে আমরা ডিনোট করছি সি দিয়ে। ওকে, তো সি মানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। কি? সেন্টার অফ কার্ভেচার। তার মানে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। কারেক্ট। এরপরে চলে আয় যে এইখানে একটা জিনিস খেয়াল করো, দেখ পি থেকে সি এর যে দূরত্ব, একটা গোলকের এই যে ব্যাসার্ধ, এটা তো ব্যাসার্ধ না, পি থেকে সি এর যে দূরত্ব সেটাকে আমরা কি বলছি? বক্রতা ব্যাসার্ধ। অবভিয়াসলি এটা যদি বক্রতা কেন্দ্র হয় তাহলে এটা কি হবে? বক্রতা ব্যাসার্ধ হবে। আচ্ছা, তো এটাকে আমরা ডিনোট করবো কি দিয়ে? এটাকে আমরা ডিনোট করবো আর দিয়ে, কারণ বক্রতা ব্যাসার্ধ, তো আর দিয়ে ডিনোট করবো। ওকে, আচ্ছা এইবার দেখ এইখানে এই সি আর পি এই দুটো বিন্দুকে সংযোজককারী, মানে এই দুটো বিন্দুকে যোগ করেছে, যে সরলরেখাটা যোগ করেছে দুটো বিন্দুকে, ঠিক আছে, এটাকে এখানে বাড়িয়ে দিই, অসুবিধা নেই। তো এই দুটো বিন্দুকে সংযোজক যে সরলরেখাটা, তাকে আমরা কি বলবো? প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। কি বলবো? প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। তো এখানে লিখে দিই যে পি আর সি সংযোজক
সরল রেখা, সেটাকে আমরা কি বলবো বল? প্রধান অক্ষ। এগুলো কিন্তু জাস্ট আমি মনে করে দিচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু একবারে ডিটেলসে বলছি না, খবরদার না, একদমই না, কারণ আমি আগের ভিডিওতে ডিটেলসে বুঝিয়েছি পুরো একদম। এর জন্য বলছি যদি না দেখে থাকিস ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট পাবি অনেক কিছু। দেখ ক্লাস 10-এর জন্য আমি স্পেশালি দুটো জিনিস খুব ভালো মতন করে পড়িয়েছি। একটা হচ্ছে তো কারেন্ট ইলেকট্রিসিটি চলতড়ি, আর একটা হচ্ছে আলো এখন পড়াচ্ছি যেটা। তো এই দুটো জিনিস খুব ভালো মতন করে আমি পড়িয়েছি ক্লাস 10-এর জন্য। সেটার প্লেলিস্টের যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা যেটা দেখিস সেটা দেখবি। এরপরে তোদের ভিডিও আসবে সাজেশনের ভিডিও, যে মাধ্যমিকে ভৌত বিজ্ঞানের ওপর কী ধরনের কোশ্চেন হতে পারে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, সেই ধরনের সাজেশনের ভিডিও আসবে। সঙ্গে সঙ্গে এরপরে আসবে হচ্ছে অ্যাসিড বেস, তারপরে ধর পর্যায় সারণী, যেগুলো আছে তোদের আস্তে আস্তে আসতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখ পিআরসি সংযোগ সরল লাগে, সেটা হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে কোনো দর্পণের ক্ষেত্রে কোনো আলো যদি এই প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এসে পড়ে, তাহলে পরে কি হবে? এই আলোটা যে বিন্দুর মধ্যে দিয়ে চলে যায়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো এফ। একটা কাজ করি, একটা জিনিস খেয়াল করে দেখ, এখানে দেখ সি আর এফ দেখ সমান হয়ে গেছে, এটা কিন্তু হলে পরে চলবে না। ওকে, এটা কিন্তু হলে চলবে না, তো এফটা একটু কাছে হবে, ঠিক আছে? তো এফটা হচ্ছে এইটা, ঠিক এই ক্ষেত্রেও তাই হবে। এই ক্ষেত্রে কি হবে? বাইরের দিকে বেরিয়ে যাবে, যেহেতু এটা উত্তল দর্পণ। তো এই যে বিন্দুটা, সেটাকে আমরা কি বলছি? ফোকাস, প্রিন্সিপাল ফোকাস বা প্রধান ফোকাস, ঠিক আছে? এই যে বিন্দুটা, সেটাকে আমরা কি বলছি? প্রিন্সিপাল ফোকাস বা প্রধান ফোকাস। ওকে, আর দেখ এই পি আর এফ, এটাকে কি বলছি বলো? আমরা এটাকে বলছি ফোকাস দৈর্ঘ্য। কি বলছি? ফোকাস দৈর্ঘ্য। তো এটাকে ডিনোট আমরা কি করে করি? এফ দিয়ে, স্মল এফ দিয়ে। তো এই দেখ স্মল এফ আর আর এর মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এফ ইকুয়াল টু আর বাই টু। দিস ইজ দ্য রিলেশন। এটা কি করে আসছে সেটা কিন্তু একদম পড়িয়ে দেবো, অসুবিধা নেই, কারণ এটা আসছে একটা নিয়ম রয়েছে, এখানে তোর একটা রিলেশন রয়েছে। এই রিলেশনটা যেহেতু একটা রিলেশন, এটা কি করে আসছে একটা ম্যাথমেটিক্যাল প্রুফ রয়েছে, সেটা আমরা আসবো পরে, কোনো একটা ভিডিওতে আসবে, এর মধ্যে চলে আসবো ভিডিওতে। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো এই জিনিসগুলো আমরা জানি অলরেডি, আগের ভিডিওতে আমরা পড়েছি। তো আজকে যেটা স্পেশালি শুরু হচ্ছে সেটা হচ্ছে গোলীয় দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্ব তৈরি হয়, সেই প্রতিবিম্ব তৈরির পেছনে আলোক রশ্মিগুলোকে সেই প্রতিবিম্ব কি করে তৈরি হয়, যেটাকে আমরা বলছি রে ডায়াগ্রাম। কি বলছি? যেটাকে আমরা বলছি রে ডায়াগ্রাম। মানে আলোক রশ্মি দিয়ে কি করে প্রতিবিম্ব তৈরি হয় তার কতগুলো নিয়ম আছে। সেই নিয়মগুলো যদি আমরা ফলো করতে পারি তবে কি হবে? তবে কিন্তু গোলীয় দর্পণে আমরা বুঝতে পারবো যে কোনো বস্তুর প্রতিবিম্ব কি করে তৈরি হচ্ছে, তার আকার কেমন হচ্ছে, তার অবস্থান কেমন হচ্ছে, সেটা সমশীর্ষ হচ্ছে নাকি অবশীর্ষ হচ্ছে, সমস্ত কিছু সম্পর্কে, সেটা অসৎ হচ্ছে নাকি সৎ হচ্ছে, সমস্ত কিছু সম্পর্কে আমরা ডিটেলসে বুঝতে পারবো। তো প্রত্যেকটা পয়েন্ট তোরা জাস্ট মন দিয়ে বোঝ, ঠিক আছে? তো কি করাচ্ছি, এটা হচ্ছে গোলীয় দর্পণের প্রতিবিম্ব গঠনের নিয়ম, ঠিক আছে? এটা হেডলাইন হবে গঠনের গঠনের নিয়ম। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দেখ, আমি যে কোনো একটা দর্পণ দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? তোরা উত্তল দর্পণ দিয়ে করতে পারিস, অবতল দর্পণ দিয়েও করতে পারিস, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট একটা মাত্র দর্পণ দিয়ে বোঝাচ্ছি, সেটা হচ্ছে অবতল দর্পণ। যে অবতল দর্পণের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, আচ্ছা দেখ, এইখানে ফার্স্ট যে নিয়মটা সেটা হচ্ছে, মনে কর এটা যদি একটা অবতল দর্পণ হয়, মন দিয়ে বুঝিস কিন্তু, হ্যাঁ, না বলতে পারো পুরো শেষ। এই অবতল দর্পণের ক্ষেত্রে আমরা জানি যে এইটা হচ্ছে পি, মানে পোল বা মেরু। এইটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার বা সি, ঠিক আছে? এই যে সরলরেখাটা, এটা হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। আর এই পি আর সি এর মাঝখানে ঠিক এখানে রয়েছে ফোকাস। কি রয়েছে? ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। আচ্ছা, ফার্স্ট নিয়ম হচ্ছে আলোক রশ্মি যখন প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে এই প্রতিফলক তলে প্রতিফলিত হয়,
তখন সেই আলোক রশ্মিগুলো সব ফোকাসের মধ্যে দিয়ে বা প্রিন্সিপাল ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। ওকে, আবার বলছি, যে সমস্ত আলোক রশ্মি যে কোনো দর্পণের, সেটা অবতল দর্পণ হতে পারে, উত্তল দর্পণ হতে পারে, যে কোনো দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে যখন প্রতিফলক তলে প্রতিফলিত হয়, তখন প্রতিফলিত রশ্মি এর প্রধান ফোকাসের মধ্যে দিয়ে চলে যায়। ফার্স্ট রুল। আচ্ছা, এরপরে দ্বিতীয় রুল, ঠিক আছে? আচ্ছা দেখ, মনে কর এটা যদি একটা অবতল দর্পণ হয়, এটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, পি সি অ্যান্ড এফ। ওকে, সেকেন্ড রুল হচ্ছে যে কোনো রশ্মি বা যে কোনো আলোক রশ্মি যখন এর বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে এসে প্রতিফলক তলে প্রতিফলিত হয়, তখন প্রতিফলিত রশ্মি আবার সেই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে ফিরে যায়। আবার বলছি শোন মন দিয়ে, যখন কোনো আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে এসে প্রতিফলক তলে প্রতিফলিত হয়, তখন এই প্রতিফলিত রশ্মি আবার এই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে উল্টো দিকে ফিরে যায়। দেখ, এটা এমন করে আসলো, আবার একই সরল রেখা ধরে উল্টো দিকে চলে গেল, ঠিক আছে? আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। 2 নম্বর রুল। 3 নম্বর রুল কি? আচ্ছা, এগুলো কিন্তু আমি বলছি, লিখছি না, কিন্তু আমি যেটা বলছি তোরা সেটা লিখে নিতে পারিস খাতায়, কোনো অসুবিধা নেই, তোরা কিন্তু সেটা লিখে নিতে পারিস অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর যে রুলটা সেটা হচ্ছে যে এটা যদি কোনো একটা অবতল দর্পণ হয়, এটা সি, এটা হচ্ছে পি, সি এটা হচ্ছে, ওকে। তো থার্ড রুল হচ্ছে, যখন কোনো আলোক রশ্মি ফোকাসের মধ্যে দিয়ে গিয়ে প্রতিফলক তলে প্রতিফলিত হয়, তখন প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে বেরিয়ে যায়। আবার বলছি, যখন কোনো আলোক রশ্মি ফোকাসের মধ্যে দিয়ে বা প্রিন্সিপাল ফোকাসের মধ্যে দিয়ে গিয়ে প্রতিফলক তলে প্রতিফলিত হয়, তখন প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে এরকম করে বেরিয়ে যায়। ওকে, আচ্ছা, তো 4 নম্বরে কি হবে? 4 নম্বরে হলো এটা হচ্ছে 3 নম্বর রুল। 4 নম্বর যে রুলটা সেটা মন দিয়ে বলছো, এটা কি? এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। ওকে, 4 নম্বর রুলটা হচ্ছে, যখন কোনো আলোক রশ্মি পি পয়েন্টে এসে প্রতিফলিত হয়, পি পয়েন্ট মানে হচ্ছে মেরুতে এসে প্রতিফলিত হয়, তখন সেটা এমন করে বেরিয়ে যায়। মানে জাস্ট সিম্পলি মনে রাখ যে এটা যদি আপতন কোণ হয় আর এটা যদি প্রতিফলিত কোণ হয়, তাহলে আপতন কোণ আর প্রতিফলিত কোণ সমান হবে। তো এমন করে আমাকে আঁকতে লাগবে যাতে কিনা রশ্মিটা এমন করে এসে এমন করে বেরিয়ে যায়, ঠিক আছে? তো 4খানা রুল। এবার দেখ, 4খানা রুল, এবার মনের মধ্যে কোশ্চেন যাবে, তাহলে কি আমি 4খানা রুলই অ্যাপ্লাই করবো কোনো প্রতিবিম্ব আঁকার জন্য? একদমই না। দেখ, প্রতিবিম্ব আঁকতে গেলে আমাদের কি করতে লাগবে? মনে কর কোনো একটা বস্তু রয়েছে যে একটা গোলীয় দর্পণের সামনে রয়েছে, তার একটা প্রতিবিম্ব আঁকতে হবে। তুমি সেটা প্রতিবিম্ব আঁকবো কি করে? এবার দেখ, সেই যে বস্তুটা রয়েছে তার দেহের চারিদিক থেকে বিভিন্ন যে পয়েন্টগুলো রয়েছে, তার দেহের বিভিন্ন পয়েন্ট বা অসংখ্য পয়েন্ট রয়েছে, সেগুলো প্রত্যেকটা এক একটা আলোক উৎস। কেন? কারণ সে যখন কোনো একটা দর্পণের সামনে দাঁড়াচ্ছে, তখন দর্পণে তার প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তো প্রতিবিম্ব কি করে তৈরি হচ্ছে? তার দেহে যে আলোটা এসে পড়ছে, সেই আলোটা প্রতিফলক তলে প্রতিফলিত হচ্ছে, দেন ওখানে একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ওকে, তো দেখ, তার দেহে প্রত্যেকটা পয়েন্ট, আমি বলতে পারি অসীম পয়েন্ট বা অসীম বিন্দু, প্রত্যেকটা পয়েন্টে এক একটা আলোক উৎস। এই আলোক উৎস থেকে যে আলোগুলো যাচ্ছে সেগুলো ওই প্রতিফলক তলে প্রতিফলিত হচ্ছে, তারপরে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তো দেখ, প্রতিবিম্ব তৈরি হওয়ার জন্য বা প্রতিবিম্ব তৈরি করার জন্য তাহলে কি আমাদের অসীম সংখ্যক বিন্দু নিতে লাগবে? একদমই না। আমাদের এমন দুটো পয়েন্ট বা এমন দুটো বিন্দু চুজ করতে লাগবে যেটা আঁকলে পরে ওই দুটো বিন্দুর মধ্যেই সমস্ত বিন্দু চলে আসে।
ওই দুটো বিন্দুর মধ্যেই সমস্ত বিন্দু চলে আসে। এটা ঠিক বুঝতে পারলাম না, একটু মন দিয়ে বোঝ। আচ্ছা, আমরা যখন বলি যে cos থিটার যে মান সেটা কত, সেটা আমরা কি করে বলি যে cos থিটার যে মান সেটা 1 থেকে -1 মধ্যে, তাই তো? তো 1 থেকে -1 মধ্যে যে কোনো মান cos থিটার হতে পারে। তো এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এখানে শুধুমাত্র দুটো ভ্যালু যদি আমরা দিয়ে দিই, এই দুটো ভ্যালুকে বলা হয় রেঞ্জ। এই দুটো রেঞ্জ যদি আমরা দিয়ে দিই বা দুটো ভ্যালু যদি আমরা দিয়ে দিই, তাহলে সেখান থেকে কিন্তু আমরা অনায়াসেই বলতে পারবো যে cos থিটার যে ভ্যালু থাকে সেটা এর মধ্যেই থাকবে। এবার তুই যা খুশি করে নে, সেটার ভ্যালু এর মধ্যেই থাকবে, 1 থেকে -1 মধ্যে, এর থেকে বাইরে যাবে না। ঠিক একইভাবে যখন আমরা কোনো একটা বস্তুর প্রতিবিম্ব আঁকবো, তখন এমন দুটো পয়েন্ট আমাকে চুজ করতে লাগবে যাতে কিনা সেই দুটো পয়েন্টের জন্য যখনই আমি প্রতিবিম্ব আঁকছি, তখন সমস্ত পয়েন্টের জন্য যে প্রতিবিম্ব সেইটা ওর মধ্যেই চলে আসে। এটা যখন আঁকবো তখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখ, তোদেরকে আরেকটা জিনিস আমি বলে নিই, এগুলো সব আমি কি করলাম? অবতল দর্পণের ক্ষেত্রে করলাম, যে অবতল দর্পণের ক্ষেত্রে যখন আলো এসে পড়ে তখন এই নিয়মটা ফলো করে। আচ্ছা, এটাই যদি উত্তল দর্পণ হয় তখন কি নিয়ম ফলো করে একটু দেখা যাক। জাস্ট এঁকে দেবো আমি, ঠিক আছে? ডিটেলসে বলবো না, জাস্ট এঁকে দেবো যে উত্তল দর্পণ হলে পরে আলো কি ধরনের রুল ফলো করে বা কি ধরনের নিয়ম ফলো করে। ওকে, আচ্ছা দেখ, 1 নম্বর, এটাই যদি উত্তল দর্পণ হতো, এটা হচ্ছে পি। উত্তল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে সারফেস, মন দিয়ে বোঝ, এটা হচ্ছে প্রতিফলক তল, আর এইখানে থাকবে হলো তোর বক্রতা কেন্দ্র আর ফোকাস, প্রিন্সিপাল ফোকাস। তার মানে একটা জিনিস খেয়াল করো, দেখ, উত্তল দর্পণের ক্ষেত্রে যেদিকে প্রতিফলক তল তার উল্টো দিকে ফোকাস আর বক্রতা কেন্দ্র। ওকে, এবার এটা হচ্ছে প্রধান অক্ষ। কোনো আলো মনে করে এমন করে গিয়ে এখানে পড়লো, তাহলে কি হবে? তাহলে আলোগুলো এমন করে বেরোবে, এই আলোগুলো এমন করে প্রতিফলিত হবে যাতে মনে হচ্ছে যে এই আলো দুটো এই এফ পয়েন্ট থেকে প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, আবার বলছি, এই দুটো আলো যখন প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে এই প্রতিফলক তলে প্রতিফলিত হবে, তখন প্রতিফলিত রশ্মি দুটো, এই যে দুটো রশ্মি বেরিয়ে যায়, এদিকে একটা এদিকে একটা, ঠিক আছে, এই দুটো রশ্মি একটা পয়েন্ট থেকে বেরোবে বলে মনে হচ্ছে। ঠিক আছে, কারণ দেখ প্রতিফলিত হয়তো বেরিয়ে যাচ্ছে না, তো আমাদের চোখ কি করে, আমাদের চোখ একটা পয়েন্টে গিয়ে জিনিসটাকে মিলিয়ে দেয়, সবসময় মেলানোর চেষ্টা করে আমাদের পয়েন্ট, আমাদের যে চোখ সবসময় মেলানোর চেষ্টা করে। তো ও তাই করবে যে এখানে দুটো রশ্মি রয়েছে প্রতিফলিত হচ্ছে, এই দুটো প্রতিফলিত রশ্মিকে একটা পয়েন্টে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে প্রধান অক্ষে। তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলছি কি এফ বা ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস। ওকে, তো এটা হচ্ছে 1 নম্বর রুল। 2 নম্বর রুলে চলে যায়। 2 নম্বর রুল হচ্ছে এর ক্ষেত্রেই ঠিক আছে, এক্ষেত্রে কি হয় বল, মনে করো একটা রশ্মি এমন করে পড়ছে, একটা রশ্মি এমন করে পড়ছে যাতে মনে হচ্ছে সেটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরে কি হবে বল, এই রশ্মিটা যেই পথে এসেছিল সেই পথে আবার ফিরে যাবে, কারণ এটা মনে হচ্ছে যে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আবার সেই পথেই ফিরে যাবে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর রুল। 3 নম্বর, 3 নম্বর রুল হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে এটা যদি মেরু হয়, এটা যদি প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ হয়, তাহলে এই আলো পড়বে এখানে, এখানে পড়ার পর এমন করে বেরিয়ে যাবে। আপতন কোণ প্রতিফলন কোণ সমান, সব ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে, আপতন কোণ প্রতিফলন কোণ সমান হচ্ছে, কিন্তু এখানে স্পেশালি জিনিসটা বোঝা যাচ্ছে, এখানে তোর আলাদা করে অভিলম্ব আঁকতে হচ্ছে না, কারণ প্রধান অক্ষটাই অভিলম্ব। আর এখানে দেখ প্রত্যেকটা জায়গায় তোমার অভিলম্ব আঁকতে হবে। মনে কর এইখানে যদি আমি এইখানে যদি হিসাব করি, তাহলে এইখানে যে অভিলম্ব হবে সেটা কি হবে, এইটা, এখানে কি হবে, এইটা, তাই এখানে আলাদা করে আঁকতে হবে, এটাই ডিফারেন্স, আর কিছু না। আচ্ছা 4 নম্বরে চলে। ওকে, এটা হচ্ছে পি সি এফ, কারেক্ট। আচ্ছা, তো এখানে মনে কর একটা আলো যদি এইভাবে পড়ে,
এইভাবে মানে মনে হচ্ছে যে সেটা ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখ এমন করে আলো দুটো পড়েছে না, মনে হচ্ছে যে ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে কি হবে, এইটা প্রধান অক্ষের সমান্তরালভাবে এরকম করে বেরিয়ে যাবে। ওকে, তো এই 4টে রুল, এর মধ্যে 2টো রুল ফলো করে আমাদের প্রতিবিম্ব আঁকতে হবে। কারেক্ট? আচ্ছা চলে আয়, তো চলে আয় প্রথমে যে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা প্রতিবিম্ব কি করে আঁকবো। প্রত্যেকটা ক্ষেত্রে এবং তার বৈশিষ্ট্য বলতে সেটা কোথায় তৈরি হচ্ছে, কোথায় তৈরি না হচ্ছে, এগুলো সব আমরা জানবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা কাজ করছি আমি, দেখ এখানে প্রথমে হেডলাইনটা লিখে নিই 3 নম্বরে। ওকে, অবতল দর্পণের কথা প্রতিবিম্ব গঠন। আচ্ছা 1 নম্বর আমি একটা কি করবো, দেখ মন দিয়ে বোঝ। আমি এখানে একটা তোর টেবিল আঁকবো। টেবিল মানে টেবিলটা হচ্ছে এমন টাইপের যে এখানে আমি লিখবো বস্তুর অবস্থান, ওকে, প্রতিবিম্বের অবস্থান, ঠিক আছে, প্রতিবিম্বের আকার, শুধুমাত্র লিখলাম আকার, ঠিক আছে, উল্টো না সোজা, মানে সমশীর্ষ নাকি অবশীর্ষ, এখানে শুধুমাত্র লিখলাম সম না অব, কারণ দেখ ছোট জায়গা তো, ওকে, সমশীর্ষ নাকি অবশীর্ষ। ওকে, এরপরে চলে যায় সৎ না অসৎ, সৎ না অসৎ না, কিন্তু সৎ অসৎ করিস না আবার, সৎ অসৎ, এবার বলি সৎ অসৎ। আচ্ছা লাস্ট হচ্ছে তোর, বল কোথায়, ছোট না বড়, ছোট না বড় বলছি না, সরি, সৎ অসৎ হয়ে গেছে, আকার, আকার মানেই তো হয়ে গেছে এখানে, সৎ অসৎ হয়ে যাচ্ছে, উল্টো ছোট, সৎ অসৎ, হ্যাঁ হয়ে গেছে। ওকে, এই 3টেই না, এই 3টেই তো, কারণ অবস্থান তো বলে ফেলেছি একজন। ঠিক আছে, এই 3টেই। ওকে, সৎ না অসৎ। আচ্ছা দেখ একদম প্রথম থেকে চলে আসছি আমরা। প্রথমে হচ্ছে যদি বস্তুর অবস্থান অসীমে হয়, কোথায় অসীম, তাহলে পরে দেখবো যে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি হচ্ছে। তো এখানে চলে আমরা কি আঁকবো, রে ডায়াগ্রাম বা আলোক রশ্মির যে নিয়ম সেটাকে ফলো করে আমরা প্রতিবিম্ব আঁকবো। কি করে আঁকবো, দেখ এটা হচ্ছে অবতল দর্পণ, ওকে, এটা হচ্ছে পি, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এঁকে নিতেই হবে। এই যে আমি যেগুলো আঁকছি সি এফ, এগুলো এঁকে নিতেই হবে। ঠিক আছে, আচ্ছা অসীমে অবস্থিত বস্তুটা, তো অসীমে অবস্থিত হলে পরে কি হবে, অসীম থেকে যে কোনো বস্তুর যে আলোক রশ্মি আসে সেটাকে আমরা ধরে নিই সমান্তরাল আলোক রশ্মি। ঠিক আছে, তো এইভাবেও আসতে পারে, আবার এইভাবেও আসতে পারে। ঠিক আছে, তো আমি এইভাবে ধরে নিলাম, কিন্তু আসবে কিন্তু সমান্তরালে। দেখ দুটো রশ্মি এসছে সমান্তরালে পুরোপুরি, তো এটা কি করবে, দেখ দেখ এই যে সমান্তরাল রশ্মি দুটো রয়েছে এটা কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না, এরা নিজেরা দুজনে সমান্তরাল একে অপরের সঙ্গে। তো এই ধরনের রশ্মি যখন কোনো একটা অবতল দর্পণ বা উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিফলিত হয় তখন কি হয়, তখন সেটা কিন্তু ফোকাসে মিলিত হয় না, সেটা ফোকাল তলে মিলিত হয়। সেটা একটা বিন্দুতেই মিলিত হবে কিন্তু ফোকাসে মিলিত হবে না, সেটা ফোকাসের মধ্যে একটা তল থাকে। তল মানে মনে হয় এই যে ফোকাসটা রয়েছে না, এখানে আমি হাতটা এমন করে কেটে দিলাম, টিক করে এমন করে দিয়ে দিলাম, তার মানে কি হলো, আমার হাতটা একটা তল হয়ে গেল। তো এই তলটাকে আমরা কি বলবো, ফোকাস তল বা ফোকাল প্লেন।
এই তলের যে কোনো বিন্দুটা একটা গঠিত হবে। কি গঠিত হবে? এই প্রতিবিম্বটা। বোঝা গেল? হ্যাঁ, এটাই যদি সমান্তরাল ভাবে এসে পড়তো প্রধান অক্ষের, তখন পুরোপুরি ফোকাসেই তৈরি হলো। কিন্তু দেখ, এটা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল না। তো এই কারণের জন্য কি হবে, এই যে প্লেনটা রয়েছে, এখানে একটা প্লেন থাকবে, এই প্লেনের যে কোনো একটা পয়েন্টে এটা তৈরি হবে। ওকে, তো মনে কর এখানেই তৈরি হচ্ছে, মনে কর এখানে একটা বাদ দিয়ে দেয়, এখানে একটা এইখানে। ওকে, এইখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। দেখ, দেখেন এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ঠিক আছে, এইবার চলে আয় এখানে। তাহলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? ফোকাস তল। ঠিক আছে, ফোকাস তল। এবার দেখ, ফোকাস তলের মধ্যে দুটো জিনিস থাকতে পারে, ফোকাসও থাকতে পারে, আবার যে কোনো বিন্দুও থাকতে পারে। তো ফোকাস তল লিখলে পরে কি হবে, সব জিনিস ওর মধ্যে চলে আসবে একবারে। ফোকাসও হতে পারে সেটা, আবার ফোকাস বাদ দিয়ে অন্য যে কোনো বিন্দু হতে পারে। তো ফোকাস। আকার কি হবে? দেখ, অসীম থেকে যেই আলোটা আসছে সেই বস্তুটা নিশ্চয়ই হবে আকারে বড়। মনে কর সূর্য আকারে খুব বড়, তাহলে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে? দেখ, এই দেখ প্রতিবিম্বটা এইখানে তৈরি হচ্ছে, শুধুমাত্র এইখানে, এই জায়গাটার মধ্যে। দেখ, এটা দেখ কত ছোট, তার মানে আকার কি হবে? ছোট। ওকে, এবার চলে আসে সম না অব, মানে সমশীর্ষ নাকি অবশীর্ষ। দেখ, এটা কি হচ্ছে, এটা দেখ উল্টে যাচ্ছে। দেখ, মন দিয়ে বোঝ, প্রধান অক্ষের ওপরের দিকে যদি থাকে প্রতিবিম্ব তাহলে সেটা হবে সোজা, যদি নিচের দিকে থাকে তাহলে সেটা হবে উল্টো। তাহলে সোজাকে আমরা সবসময় বলি সমশীর্ষ, উল্টোকে বলি অবশীর্ষ। তাহলে এটা কি হবে? অবকে। ওকে, এবার চলো সৎ না অসৎ। দেখ, এখানে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা কি অ্যাকচুয়ালি ওখানেই তৈরি হচ্ছে নাকি আমাদের মনে হচ্ছে? তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওখানেই তৈরি হচ্ছে। ঠিক আছে, কি করে বুঝলাম? কারণ দেখ, এখানে কিন্তু আমি কোনো রকম প্রতিফলিত যে রশ্মি রয়েছে সেটাকে কিন্তু পেছন দিকে বাড়াচ্ছি না। পেছন দিকে যদি বাড়াতাম তাহলে মনে হতো যে ওখান থেকে প্রতিফলিত রশ্মিটা আসছে, কিন্তু এখন তো এখানে তো তেমন কিছু করছি না। এখানে আসছে রশ্মিটা এসে প্রতিফলিত হয়ে তারপর এখানে এসে মিলিত হচ্ছে। তাহলে সত্যি সত্যি কিন্তু এখানে এসে মিলিত হচ্ছে। তো সত্যি সত্যি যেহেতু মিলিত হচ্ছে, তার মানে এটা কি হবে? সৎ হবে। ওকে, গেল একটা বৈশিষ্ট্য গেল। ঠিক আছে, এবার চলে সেকেন্ড। সেকেন্ডে হচ্ছে 2 নম্বর, এখানে লিখে দিই। অসীম আর ফোকাসের মধ্যে, না সরি, অসীম আর 2f এর মধ্যে। হ্যাঁ, এখানে দেখ, আমি বস্তুর অবস্থানকে বোঝাচ্ছি x দিয়ে। তো x এর যে মান সেটা হচ্ছে 2f। 2f মানে কি? বক্রতা ব্যাসার্ধ। আর অসীমের মধ্যে, অসীমকে বোঝাচ্ছি ইনফিনিটি চিহ্ন দিয়ে। ঠিক আছে, তো x এর মান অসীম থেকে 2f এর মধ্যে। তো এখন দেখা কি হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে এই হবে, এখানে হবে 2f আর এখানে হবে অসীম। উল্টা লিখা দিছি। এখানে হবে 2f আর এখানে হবে অসীম। ওকে, এবার দেখা যাক কি হচ্ছে। আচ্ছা, এইখানে আছে, তারপর বুঝতে পারবি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে এখানে ধরনের সি, এখানে ধরনের এফ। ওকে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট না, এগুলো কিন্তু আঁকতেই হবে, এগুলো লিখতেই হবে। এটা হচ্ছে প্রধান অক্ষ। ওটা আমি কি বললাম? দেখ, বস্তু অসীম আর 2f এর মাঝখানে। তো 2f কোনটা? এটা সি। আর অসীম কোন দিকে? এইদিকে। মানে এইখানে মনে করো বস্তুটা রয়েছে, এখানে বস্তুটা রয়েছে মনে কথা। ঠিক আছে, তো প্রথমে কি করবি, বস্তুর একদম মাথার থেকে একটা আলো নেয়, আলোকে প্রধান অক্ষের সমান্তরালভাবে নিয়ে গিয়ে এমন করে এখানে প্রতিফলিত করা। তাহলে কি হবে? এটা ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে। এটা হচ্ছে 1 নম্বর রুল। ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরাল গেলে পরে ফোকাসের মধ্যে দিয়ে চলে যায়। ঠিক আছে, আরেকটা রশ্মিকে এমন করে দেয়, দেখ, মনে কর এটা যদি
বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, তো যেই পথে গেছে আবার সেই পথে ফিরে আসবে। ঠিক আছে, গেল তো দুটো নিয়ম কিন্তু অলরেডি পালন করে ফেলেছি আমরা। ঠিক আছে, এইবার কি হচ্ছে দেখ, আমি কি বলেছিলাম, যখনই প্রতিবিম্ব আঁকবি তখনই চেষ্টা করবি যে প্রতিফলিত যে রশ্মিগুলো রয়েছে সেগুলোকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করানো। তো দেখ এখানে দেখ এই যে বিন্দুটা রয়েছে এখানে কিন্তু ছেদ করছে, তো ছেদ করছে মানে এই বিন্দু থেকে এইবার এই যে প্রধান অক্ষ রয়েছে এর উপর একটা দাগ কাট। তো দেখ এই যে দাগটা হচ্ছে এটা হচ্ছে প্রতিবিম্ব। কার প্রতিবিম্ব? এই বস্তুটার প্রতিবিম্ব। তো যেই পয়েন্টে ছেদ করেছে সেখান থেকে প্রধান অক্ষের উপর একটা দাগ কাট, তাহলে পরে তুই প্রতিবিম্ব পাবি। ঠিক আছে, বস্তুর প্রতিবিম্ব পাবি। এবার চলে আসি এখানে। আচ্ছা দেখ, বস্তুর অবস্থান কোথায়? 2f থেকে ইনফিনিটির মধ্যে। প্রতিবিম্বের অবস্থান কোথায়? f থেকে c এর মধ্যে। তো f থেকে c মানে কি? f থেকে, আচ্ছা প্রতিবিম্বের অবস্থানটা আমি বোঝাচ্ছি y দিয়ে। f থেকে c মানে কি? f থেকে c মানে হচ্ছে 2f থেকে f এর মধ্যে, তাই তো? আচ্ছা, আকার কি হবে? দেখ বস্তুটা আকারে বড়, প্রতিবিম্ব ছোট, তার মানে এখানে আকার কি হবে? ছোট। আচ্ছা, অবশিষ্ট না সমশিষ্ট? দেখ প্রতিবিম্বটা উল্টে গেছে, তার মানে এটা অবশিষ্ট। সৎ না অসৎ? দেখ প্রতিফলিত রশ্মিটা কিন্তু সত্যি সত্যি এখানে এসে মিলিত হচ্ছে, তার মানে এটা হচ্ছে সৎ। ওকে, হলো? আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে যদি x এর মান 2f হয় তাহলে পরে কি হবে? দেখি কি হবে। এটা হচ্ছে p, এটা c, এটা হচ্ছে 2f মানে কি? c পয়েন্টে রয়েছে বস্তুটা, এখান থেকে একটা আলো এমন করে যাবে, যাওয়ার পর ফোকাসের মধ্যে দিয়ে এমন করে বেরিয়ে যাবে। ঠিক আছে, হলো? আরেকটাকে পাঠিয়ে দে ফোকাসের মধ্যে দিয়ে। ঠিক আছে, আরেকটাকে ফোকাসের মধ্যে দিয়ে পাঠিয়ে দে, তারপরে এটা কি হবে? এটা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের সমান্তরালভাবে চলে যাবে। চলে গেল। এবার দেখ এই যে প্রতিফলিত রশ্মি দুটো রয়েছে, প্রতিফলিত রশ্মি কোনটা? এইটা আর এইটা, এই দুটো রশ্মিটাকে এইখানে এসে ছেদ করেছে। ঠিক আছে, এখান থেকে আবার প্রধান অক্ষের উপর একটা দাগ কাট, তাহলে কি হচ্ছে? দেখ এইটা বস্তু, এটা প্রতিবিম্ব, তো প্রতিবিম্বের যে অবস্থানটা সেটাও কি হচ্ছে? সেটা হচ্ছে 2f। হ্যাঁ, এখানে তো আকার একটুখানি গন্ডগোল থাকতে পারে, এদিক ওদিক থাকতে পারে, দেখে মনে হতে পারে বস্তু বড় প্রতিবিম্ব ছোট, এমন কিছু মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা y=2f হচ্ছে। যখন তোরা পেন্সিল স্কেল দিয়ে আঁকবি তখন একদম এক্স্যাক্টলি তোরা 2f পাবি এটা। ঠিক আছে, আচ্ছা এবার চলে আয় ছোট নাকি বড়, কি বল? আকারে সমান। দেখ অবস্থান যেহেতু এক, x ও 2f, y হচ্ছে 2f, তো আকারে সমান। ওকে, আচ্ছা অবশিষ্ট নাকি সমশিষ্ট? দেখ উল্টে গেছে, অবশিষ্ট। সৎ না অসৎ? দেখ প্রতিফলিত রশ্মি দুটো সত্যি সত্যি এখানে এসে মিলিত হচ্ছে, তার মানে সৎ। সৎ মানে কি? রিয়েল ইমেজ, একটা ভার্চুয়াল ইমেজ, একটা রিয়েল ইমেজ। ওকে, এটা গেল। এরপরে চলে আসে যদি x এর মান 2f থেকে f এর মধ্যে হয় তাহলে পরে কি হবে? এটা হচ্ছে 2f, এটা হচ্ছে f, তো এখানে মনে করো বস্তুটা রয়েছে, তো এখান থেকে মনে করো একটা আলো গেল, যাওয়ার পর কি হবে? ফোকাসের মধ্যে চলে যাবে। আরেকটা কি হবে? দেখ আরেকটা কি করতে পারিস, হ্যাঁ আরেকটা ফোকাসের মধ্যে দিয়ে নিয়ে যা, তারপর কি হবে? এটা এইখানে এসে মিলতে হবে। বুঝে গেল? একটুখানি দেখ আঁকার অসুবিধা হচ্ছে, কারণ এক্স্যাক্টলি তো স্কেল ফেল প্রয়োগ করা যাবে না, তো জিনিসটা এমন টাইপের, তো একটা কাজ করো, এক্স্যাক্টলি তো আঁকা সম্ভব না, না এর জন্য স্কেল দিয়ে আসার সময় স্কেল আর পেন্সিল দিয়ে আসবে, তারপরে সুবিধা হবে। ঠিক আছে, কেমন? ওকে।
তো এখানে এসে মিলিত হচ্ছে। এবার এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে প্রতিবিম্ব, ঠিক আছে। এটা হচ্ছে সি পয়েন্ট মানে বক্রতা কেন্দ্র। তাহলে এখানে কি হচ্ছে দেখ, ওয়াই যেটা হচ্ছে না, ওয়াইটা কি হচ্ছে দেখ 2f আর অসীমের মধ্যে, আর অসীমের মধ্যে, ঠিক আছে। বস্তুর আকার কি হচ্ছে বড়, সরি প্রতিবিম্বর আকার কি হচ্ছে বড়। এবার সব উল্টো উল্টো হবে, ঠিক আছে। অবশিষ্ট নাকি সমশিষ্ট, অবশিষ্ট হবে, এটা উল্টো হবে না, এটা ঠিকই থাকবে, অবশিষ্ট থাকবে। সৎ না অসৎ, সৎ, কারণ দেখ সত্যি সত্যি মিলিত হচ্ছে আমার সৎ। ওকে হলো। আচ্ছা এবার চলে 4 নম্বর চলে গেল, 5 নম্বর চলে গেল। আচ্ছা x ইকুয়াল টু হচ্ছে f। এবার যদি x ইকুয়াল টু f হয় তাহলে পরে কি হবে, এটা হচ্ছে p, এটা f, এটা হচ্ছে c। ওকে তোমার উপর একটা বস্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে প্রথমে যাবে এমন করে, গিয়ে এমন করে চলে যাবে। আরেকটা কি হবে বল, আরেকটা কি হবে বল, আরেকটা হবে হচ্ছে তোর দেখ, দেখ দেখ এইখান থেকে আমি একটা আলো এমন করে বের করবো যাতে কিনা সেটা পুরোপুরি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে চলে যায়। বুঝতে পেরেছিস তো? কারণ দেখ বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যে আলোটাকে আমি পাস করাচ্ছি সেটা প্রতিফলনের পর কিন্তু একই রাস্তা দিয়ে ফেরত যাবে। তার মানে এইটা আমি এখানে প্রতিফলন করালাম, করানোর পর আমাদের এই রাস্তা দিয়ে ফেরত যাচ্ছে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে দেখ, ব্যাপারটা এইখানে এই দুটো আলো কি হচ্ছে দেখ, অসীমে চলে যাচ্ছে, অসীমে। কারণ দেখ মিলছে না কিন্তু দুটো, অসীমে চলে যাচ্ছে। তো অসীমে চলে যাচ্ছে মানেটা কি, অসীমে চলে যাচ্ছে মানেটা হচ্ছে প্রতিবিম্বের আকার বস্তুর থেকে অনেক 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 বড় হবে, ঠিক আছে। প্রতিবিম্বের আকার বস্তুর থেকে অনেক বড় হবে, কারেক্ট। আচ্ছা তার মানে এখানে ওয়াই তুই কি লিখতে পারিস, ওয়াই তুই লিখতে পারিস ইনফিনিটি। আচ্ছা একটা কথা তোদেরকে বলে রাখি, যখন তোরা ইনফিনিটি লিখবি না তখন কিন্তু ইকুয়াল সাইন দিবি না, তখন কি দিবি টেন্স টু, এটাকে বলা হয় টেন্স টু। কেন ইকুয়াল সাইন দিবি না, কারণ ইনফিনিটি মানে কি, ইনফিনিটি কি কোনো নির্দিষ্ট ভ্যালু আছে, ভ্যালু তো নেই। ইনফিনিটি মনে কর আমি বললাম 1,00,000, তুই তাহলে কি বলবি ইনফিনিটি। আমি যদি বলি যে 1,00,001 তখন কি বলবি, সেটাও তো ইনফিনিটি। 1,02 সেটাও ইনফিনিটি। তাহলে ইনফিনিটির কোনো ভ্যালু হয় না, ও ইনফিনিটির দিকে যাচ্ছে, মানে ওর ভ্যালু আস্তে আস্তে বাড়ছে। তার মানে ওর ভ্যালু কিন্তু ইনক্রিজ করছে, নির্দিষ্ট কোনো ভ্যালু নেই। এই জন্য আমাদের কি করতে লাগে, ওয়াই টেন্স টু ইনফিনিটি করতে লাগে। বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা আকারে কি হবে বড়, বুঝতেই পারছিস আকারে প্রচুর বড় হবে, ঠিক আছে। অবশিষ্ট হবে, বুঝতেই পারছি অবশিষ্ট হবে, সহজ হবে। ওকে লাস্ট চলে আয়, যদি এক্স পোল পোল এটা হচ্ছে মেরু আর এফ এর মধ্যে থাকে, মানে ফোকাস দৈর্ঘ্যের ফোকাস যে রয়েছে সেটার মধ্যে থাকে, তাহলে পরে কি হবে, তাহলে পরে কি হবে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তাহলে পরে কি হবে দেখ, এটা একটু এখানে আঁকলাম, কেন আঁকলাম বুঝতে পারবি। এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, সরি প্রধান অক্ষ, এটা হচ্ছে ফোকাস এফ, এটা হচ্ছে টি। ওকে তো কি বলা যায়, এক্স এর মান এফ আর পি এর মাঝখানে, তার মানে এখানে। তাহলে প্রথমে কি হবে বল, প্রথমে একটা সরলরেখা এমন করে যাবে, তো সেটা এখান দিয়ে বেরিয়ে যাবে, ফোকাসের মধ্যে বেরিয়ে যাবে, ঠিক আছে, বেরিয়ে গেল, ঠিক আছে। ওকে বুঝতে পেরেছিস? আচ্ছা আরেকটা কি হবে দেখ, আরেকটা মনে কর পোলে এসে যদি পড়ে, পোলে মেরুতে, তাহলে পরে যেমন করে এসে তেমন করে এমন করে বেরিয়ে যাবে। এবার কি করবো দেখ, এই যে প্রতিফলিত রশ্মি দুটো রয়েছে না, এটাকে পেছন দিক দিয়ে বাড়িয়ে দেয়। তো এই পয়েন্টটা এখানে দিতে হচ্ছে। তো এই যে প্রতিবিম্বটা তুই পাচ্ছিস এখন, এইটা হচ্ছে এটা এই বস্তুটার প্রতিবিম্ব। তো এটার বৈশিষ্ট্য দেখা যাক কি কি হয় দেখ, এটা কি হবে পেছন দিকে তৈরি হবে, ওয়াইটা হবে পেছন দিকে তৈরি। তো ওয়াইটাকে আমি কি করছি দেখ, ওয়াইটাকে আমি নেগেটিভ করে দিচ্ছি, নেগেটিভ। নেগেটিভ মানে বুঝে নেই পেছন দিকে তৈরি হচ্ছে। আচ্ছা ছোট নাকি বড় হবে, বড় হবে, অবভিয়াসলি বড় হবে। প্রতিবিম্ব এটা, বস্তু হচ্ছে এটা। অবশিষ্ট নাকি সমশিষ্ট, এইখানে হবে সমশীর্ষ, ঠিক আছে। কারণ দেখ
বস্তু আর প্রতিবিম্ব সোজা উল্টো না কিন্তু একে অপরের সঙ্গে, তখন এটা হবে সমশীর্ষ। আর সৎ না অসৎ, এটা হবে অসৎ। কারণ দেখ এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি সত্যি এখানে নেই, মনে হচ্ছে যে এখানে রয়েছে, বুঝতে পারছিস? আচ্ছা, তো এটা হচ্ছে অসৎ। ওকে, আচ্ছা এবার কয়েকটা বৈশিষ্ট্যতে আমরা চলে আসবো যে অবতল দর্পণ আমরা কোথায় কোথায় ইউজ করি। তো দেখ অবতল দর্পণ আমরা কোথায় কোথায় ইউজ করি, খুব সিম্পল জিনিস। টর্চ লাইটে ইউজ করি, আমরা ইউজ করি গাড়ির হেডলাইটে, বা কোনো মনে করো ডেন্টিস্ট, তুই মনে করো দাঁত দেখাতে গেছিস, কেউ যদি দাঁত পড়ে থাকে, দাঁত যদি দেখাতে যাস ডাক্তারকে, তাহলে বুঝতে পারবি যে ওখানে যে আয়নাটা ব্যবহার করছে ডাক্তার, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অনেক অনেক ডাক্তার রয়েছে যারা খুব বুদ্ধিমান, তারা কিন্তু সমতল দর্পণ ব্যবহার করে, তারা অবতল দর্পণ ব্যবহার করে না। ঠিক আছে, তারা দেখে ঠিক আছে সমতল দর্পণ দিয়ে কাজ হয়ে যাচ্ছে, আর কেন ব্যবহার করবো অবতল দর্পণ। তো সাধারণত ব্যবহার করতে লাগে অবতল দর্পণ। কারণ কি হয়, অবতল দর্পণে যখনই তোকে কাছে নিয়ে আসবে না ডাক্তার, মানে ফোকাস আর মেরুর মাঝখানে নিয়ে আসবে, তখন কি হবে, ওর যে প্রতিবিম্বটা হবে সেটা বড় হবে, আর তখন দাঁতটা তোকে বড় করে দেখাবে, তখন বুঝতে পারবি যে দাঁতে কী কী প্রবলেম হয়েছে। ঠিক আছে, গাড়ির হেডলাইটে, টর্চ লাইটে, সব জায়গাতে আমরা কিন্তু অবতল দর্পণ ইউজ করে থাকি। ওকে, তো আজকেরটা আমি এখানেই শেষ করছি। সো এরপরের ভিডিওতে আরও কিছু আসবে, ইম্পর্টেন্ট জিনিস, সঙ্গে সাজেশন আসবে। ওকে, সো ইম্পর্টেন্ট জিনিস আসবে, তোরা কিন্তু অবশ্যই ভিডিওগুলোর সঙ্গে জুড়ে থাকিস। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।